আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের মধ্যে পাকিস্তান জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। গত ৭ মার্চ পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তিনি সৌদি ডিফেন্স মিনিস্টার খালিদ বিন সালমানের সাথে একটা দীর্ঘ বৈঠক করেছেন। তো এই সৌদির যে ডিফেন্স মিনিস্টার খালিদ বিন সালমান তিনি সৌদির যে যুবরাজ রয়েছেন যার হাতে মূল ক্ষমতা সৌদি আরবের ডিফেক্টো লিডার মোহাম্মদ বিন সালমান তার ভাই। তো বৈঠকে দুই পক্ষ এই ইরানি হামলা থেকে সৌদি আরবকে বা সৌদি আরবের স্থাপনাকে রক্ষা করার বিষয়ে তারা একমত প্রকাশ করেছেন এবং এই ব্যাপারে একটা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। তো পাকিস্তানের আইএসপিআর এক বিবৃতিতে জানায় যে ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর যে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বা স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে। তো এই ব্যাপারে পাকিস্তান সৌদি আরবের রক্ষায় একটা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তো পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে যে স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট রয়েছে সেই অনুযায়ী তারা পাকিস্তান এই কমিটমেন্টটা করেছে। তো বিবৃতিতে বলা হয় যে সৌদির উপর ইরানি হামলা বন্ধ করা প্রয়োজন এবং ইরানকে তারা উপদেশ দিয়ে বলছে যে ভ্রাতৃপ্রতিম ইরান তারা যেন প্রজ্ঞা দেখায় এবং ভুল হিসাব নিকাশ কষা থেকে তারা যেন বিরত থাকে। তো সামরিক এবং কূটনৈতিক যারা পর্যবেক্ষকরা রয়েছেন তারা বলছেন যে পাক সেনাপ্রধানের এই রিয়াদ সফর এবার যেটা তিনি করলেন এর মাধ্যমে মূলত ইরান যুক্তরাষ্ট্র এই চলমান যে যুদ্ধের মধ্যেই পাকিস্তান সৌদি আরবের পক্ষ নেওয়ার একটা স্পষ্ট ইঙ্গিত দিয়েছে, এটাই বিশ্লেষকরা বলছেন। তো এখানে উল্লেখ করবার আছে যে গত ২০২৫ সালের সেপ্টেম্বরে পাকিস্তান সৌদি আরব যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তাতে বলা হয়েছিল যে দুই দেশের যে কোনো একটি যদি আক্রান্ত হয় বহিঃশত্রুর দ্বারা তাহলে তা উভয় দেশের উপরে আক্রমণ হিসাবে বা আগ্রাসন হিসাবে গণ্য হবে। তো পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে চুক্তির এই ধারণাটি মূলত ন্যাটো সামরিক জোটের সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে যে চুক্তিটা রয়েছে আর্টিকেল 5, তো সেই আদলে এটা করা হয়েছে গত সেপ্টেম্বরে গত বছরের। তো এখানে আরও একটা কথা উল্লেখ করবার যে বিষয় রয়েছে যে এই চুক্তিটা স্বাক্ষরিত হবার অনেক বছর আগে থেকেই পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে সামরিক সম্পর্ক বিদ্যমান রয়েছে এবং গত কয়েক বছর ধরে প্রায় ২,০০০ পাকিস্তানের সামরিক বাহিনীর সদস্যরা তারা সৌদি আরবে অবস্থান করছেন এবং পাকিস্তানের যারা অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা রয়েছেন তারা পরামর্শক হিসাবে সৌদি সেনাবাহিনীতে কাজ করেন। যেমন এটা একটা বড় উদাহরণ হলো পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ, তিনি সৌদি সামরিক বাহিনীতে চিফ অ্যাডভাইজার হিসাবে কর্মরত রয়েছেন। তো যাই হোক, এই ২৮ ফেব্রুয়ারি ইরান এবং যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হবার পর থেকেই পাকিস্তান এবং সৌদি আরব তারা নিজেদের মধ্যে আলোচনা এবং যোগাযোগের মাত্রাটা বাড়িয়ে দেয় এবং পাকিস্তান সৌদি আরবে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সেটাও তারা মোতায়েন করেছে, যেগুলোকে বলা হচ্ছে যে পাকিস্তানের LY-80, FM-90 এবং আনজা সিরিজের ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র। তো এগুলো চীনা প্রযুক্তিতে পাকিস্তান তার নিজস্ব প্রযুক্তির সঙ্গে মিশ্রণ করে এই আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটা তারা চালু করেছে। তো এর আগে পাকিস্তান যুদ্ধ শুরুর আগে অনেকগুলো F-16 যুদ্ধবিমান সৌদি আরবে মোতায়েন করেছিল। এদিকে পাকিস্তানের দীর্ঘ কয়েক বছর যাবৎ একজন সৌদি রাষ্ট্রদূত নিযুক্ত ছিলেন, সাবেক একজন সৌদি রাষ্ট্রদূত, তিনি ডক্টর আলী আসেরি তার নাম। তিনি বলছেন যে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান অনুরোধ করা মাত্রই পাকিস্তান কোনো কাল বিলম্ব না করে একেবারে মুহূর্তের মধ্যেই সৌদি আরবের ১,০০,০০০ সৈন্য মোতায়েন করবে। তো তিনি বলছেন যে এই সেপ্টেম্বরে যে পাকিস্তান এবং সৌদি আরব যে প্রতিরক্ষা মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তো সেই অনুযায়ী পাকিস্তান এটা সৌদি অনুরোধের পরিপ্রেক্ষিতে করবে। তো তিনি আরও বলেন যে সৌদি আরবের কঠিন মুহূর্তে পাকিস্তান পারমাণবিক এবং অপারমাণবিক এই উভয় ধরনের এয়ারক্রাফট বা এয়ার সাপোর্ট দিতে তারা দেরি করবে না। তো যাই হোক, এতদিন আমরা দেখেছিলাম যে পাকিস্তান ইরান এবং সৌদি আরবের সাথে সম্পর্ক একটা ভারসাম্য বজায় রক্ষা করে চলছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে পাকিস্তান ঠিক সৌদি আরবের দিকে ঝুঁকে পড়েছে। তো পাকিস্তান এবং ইরান এই দুই দেশ সম্পর্ক যে রাখার ব্যাপারে পাকিস্তান যে নীতিটা নিয়েছিল যে ইরান এবং সৌদি আরব এই উভয় দেশের মধ্যে সম্পর্কর যে একটা শীতল সম্পর্ক ছিল সেটা স্বাভাবিক রাখার জন্য পাকিস্তান এতদিন ডিপ্লোম্যাটিক এফোর্ট চালাতো, কূটনৈতিক দুতিয়ালি করত। বিশেষ করে ইমরান খানের আমলে এটা খুব বেশি করে দেখা গিয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সৌদি আরবের দিকে পাকিস্তান একপাক্ষিকভাবে ঝুঁকে পড়ছে। এবং এটা কেন? তো বলা হচ্ছে যে এই ফিল্ড মার্শাল আসিম মুনিরকে এই যুদ্ধ শুরু হবার পর সৌদি কর্তৃপক্ষ ডেকে পাঠিয়েছে তার দেশে। তো বস্তুত সৌদি আরব
এখন পাকিস্তানের একটা পরীক্ষা নিতে চাইছে যে সেই যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হলো এটা এখন পাকিস্তান বাস্তবে এটা প্রতিপালন করবে কিনা এবং প্রতিরক্ষা চুক্তির অঙ্গীকারগুলো পূরণ করবে কিনা সেই টেস্টটা সৌদি আরব করতে চায়। এই জন্যই ফিল্ড মার্শাল আসিম মুনিরকে তারা ডেকে পাঠিয়েছে। তো অতীতে আমরা দেখতে পেয়েছিলাম যে 2015 সালে ইয়েমেনের বিরুদ্ধে যখন যুদ্ধ হচ্ছিল, সৌদি আরব তখন পাকিস্তানকে জোর চাপ দিয়েছিল যেন পাকিস্তান এই আরব কোয়ালিশন জোটে যোগ দেয়। তো এইটা তখন পাকিস্তানের জন্য ভীষণ একটা কঠিন সমস্যা ছিল। তবে সেই সময় পাকিস্তান সরকার এই পার্লামেন্টে একটা প্রস্তাব পাশ করার মাধ্যমে সেই সৌদি আহ্বানটা নাকচ করে দিয়েছিল। কিন্তু এখন আর এই সৌদি আরবের আহ্বান পাকিস্তান প্রত্যাখ্যান করতে পারছে না বা পারবেও না। এর প্রধান কারণ হলো যে পাকিস্তানের অর্থনীতি। তো পাকিস্তানের যে ফরেন কারেন্সি রিজার্ভ রয়েছে সেখানে অত্যন্ত কম রিজার্ভ রয়েছে, 15 থেকে 18 বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। এর মধ্যে সৌদি আরব 6 বিলিয়ন মার্কিন ডলার সেখানে রিজার্ভে পাকিস্তানের রিজার্ভে জমা রেখেছে এবং বিনা সুদে, যাতে পাকিস্তানের ফরেন রিজার্ভটা ঠিক থাকে। আরেকটি দিক রয়েছে যে সৌদি আরব পাকিস্তানকে বাকিতে জ্বালানি তেল সরবরাহ করে এবং অনেক সস্তায় সেই তেলগুলো সরবরাহ করে। এছাড়াও পাকিস্তানের যে কয়েক লাখ প্রবাসী শ্রমিক রয়েছে সেগুলো সৌদি আরবে কর্মরত রয়েছে। সুতরাং এসব কারণে পাকিস্তান এখন সৌদি আরবের কোনো অনুরোধ উপেক্ষা করতে পারবে না এবং সৌদি আরবের কথা শুনতে বাধ্য হবে। তো এর উপরে আবার এর আগে এই প্রতিরক্ষা চুক্তি ছিল না দুই দেশের মধ্যে, এখন আছে। এছাড়া মার্কিন চাপ রয়েছে। এইসব দিক থেকে এখন পাকিস্তান সৌদি আরবের দিকে ঝুঁকে পড়বে। তো অতএব এই ইরান এবং সৌদি ইস্যুতে পাকিস্তান আর নিউট্রাল থাকতে পারছে না। উপসাগরের যুদ্ধ যতই তীব্র হবে পাকিস্তান ততই সৌদি আরবের দিকে ঝুঁকতে থাকবে, এটা স্পষ্ট হচ্ছে। তো ইরান যুক্তরাষ্ট্রের যে যুদ্ধটা শুরু হলো, এই শুরুর দিকে পাকিস্তান প্রথমে ইরানের উপরে হামলার এবং খামেনিকে হত্যার একটা মৃদু নিন্দা বা প্রতিবাদ করেছিল। কিন্তু ইরান যখন সৌদি আরব সহ উপসাগরের দেশগুলোতে এই মার্কিন স্থাপনায় পাল্টা আঘাত হানে, তখন পাকিস্তান এটার খুব জোরালো প্রতিবাদ বা নিন্দা জানায়। তো পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী যিনি রয়েছেন ইসহাক দার, তিনি এই যুদ্ধ শুরু হবার পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজির সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন। সে সময় তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছিলেন যে একটা স্মরণ করে দিয়েছিলেন বা সতর্কবার্তা দিয়েছিলেন যে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের কিন্তু একটা সামরিক মৈত্রী চুক্তি রয়েছে। তো এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের কাছে একটা দাবি জানিয়েছিল। তারা বলেছিল যে সৌদি আরবের ভূমি ব্যবহার করে মার্কিন হামলার ঘটনা যেন না ঘটে, এই গ্যারান্টিটা ইরান চেয়েছিল। তো এরপর আমরা একসময় দেখতে পেয়েছিলাম যে সৌদি আরব ঘোষণা দিয়েছিল যে তার ভূমি মার্কিন হামলা করার ক্ষেত্রে তার ভূমি এবং আকাশ ব্যবহৃত হবে না, এরকম একটা ঘোষণা দিয়েছিল এবং ইরান এটাতে বেশ খুশি হয়েছিল এবং ইরান আশ্বস্ত হয়ে সৌদি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছিল। কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পেলাম যে যুক্তরাষ্ট্র সৌদি আরবের ভূমি এবং আকাশপথ ব্যবহার করে ইরানের উপর হামলা অব্যাহত রাখে। ওদিকে ইরানও তারাও এর জবাবে মার্কিন স্থাপনাগুলোতে সৌদি আরবের ভূমিতে পাল্টা আঘাত হানতে থাকে। তো এভাবে একটা অবস্থা চলতে থাকে যেটা এখনও অব্যাহত রয়েছে। তাহলে এক্ষেত্রে পাকিস্তান এখন কি করতে পারে বা পাকিস্তানের কৌশল কি হতে পারে? তো বস্তুত পাকিস্তান ইরানকে কোনোভাবেই কিন্তু অবজ্ঞা করতে পারে না বা অবহেলা করতে পারে না বা উপেক্ষা করতে পারে না। এর কারণ হচ্ছে যে ইরান পাকিস্তান একটা দীর্ঘ 900 কিলোমিটারের একটা সীমান্ত রয়েছে এবং ইরানের সাহায্য ছাড়া পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে যে বিদ্রোহ চলছে বা একটা বিদ্রোহ গোষ্ঠী রয়েছে তাদেরকে দমন করতে পারবে না। আর ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের রিজিম চেঞ্জ করতে যায় তাহলে এবং এর ফলশ্রুতিতে ইরানে যদি গৃহযুদ্ধ বাধে, তাহলে উভয় অংশের সীমান্তে পাকিস্তান এবং ইরান সীমান্তে সেটা ছড়িয়ে পড়বে। এর কারণ হচ্ছে যে এই উভয় দেশের সীমান্তেই বেলুচ জনগোষ্ঠীর বসবাস রয়েছে এবং এই অঞ্চল জুড়েই একসময় বড় একটা বেলুচিস্তান প্রদেশ রয়েছিল। তো এখন পাকিস্তানের জন্য আরেকটা যে সমস্যাটা হলো যে পাকিস্তানে প্রায় 20 থেকে 25% শিয়া জনগোষ্ঠী রয়েছে। বিশেষ করে কাশ্মীর, গিলগিট বালতিস্তান, করাচি শহর একটা বিপুল সংখ্যক শিয়া জনগোষ্ঠীর বসবাস এবং সেখানে তারা সংখ্যাগরিষ্ঠ এবং সেখানে সাম্প্রতিককালে আমরা দেখতে পেলাম যে মার্কিন বিরোধী বিক্ষোভ মিছিল করতে যে পাকিস্তানের সিকিউরিটি ফোর্স এবং মার্কিন মেরিন সেনাদের গুলিতে প্রায় 50 জনের বা তারও অধিক পাকিস্তানে নিহত হয়েছেন এবং পাকিস্তানে এই মুহূর্তে এই যুক্তরাষ্ট্র বিরোধী একটা কঠোর মনোভাব বিরাজ করছে। তো এটা পাকিস্তানের জন্য একটা সমস্যা। তো পাকিস্তানের অনেক
শিয়া রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলো ইরানের দ্বারা প্রভাবিত, পরিচালিত এবং ইরানের কাছ থেকে অর্থ তারা নিয়ে থাকে। তো এই অবস্থায় পাকিস্তান যদি ইরানের বিরুদ্ধে যদি চলতে চায় বা ইরানের বিরুদ্ধে যায়, সেক্ষেত্রে পাকিস্তানের শিয়া জনগোষ্ঠীর লোকজন পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে এবং এতে পাকিস্তানের শিয়া এবং সুন্নি এই উভয় সম্প্রদায়ের মধ্যে আবার একটা কঠিন ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হবে। তো অতীতে গত ২০ বছরে যখন ওয়ার অন টেরর চলছিল পৃথিবীতে, তখন এগুলো আমরা ব্যাপকভাবে পাকিস্তানে ভয়াবহ শিয়া সুন্নি দাঙ্গা আমরা দেখতে পেয়েছিলাম। তো এছাড়া ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত সিরিয়ায় ইরানি বাহিনীকে সমর্থন করার জন্য পাকিস্তান থেকে বিপুল সংখ্যক শিয়া জনগোষ্ঠীর তরুণরা গিয়েছিল। ওদিকে আইএস জঙ্গি গোষ্ঠীকে সমর্থন করার জন্য পাকিস্তানের সুন্নি তরুণরা সেখানে যাচ্ছিল। তো এভাবে পাকিস্তানে শিয়া সুন্নি এলিমেন্টটা বা উপাদানটা, দাঙ্গার উপাদানটা বজায় রয়েছে। তো ইরানের বিরুদ্ধে পাকিস্তান যদি যায়, তাহলে আরও একটা পাকিস্তানের সমস্যা ঘটবে অর্থনৈতিক ক্ষেত্রে, কারণ উভয় দেশের মধ্যে বিপুল অঙ্কের সীমান্ত বাণিজ্য রয়েছে। ইরানের জ্বালানি তেল এবং অন্যান্য পণ্য বিভিন্নভাবে পাকিস্তানে প্রবেশ করে এবং সেগুলো পাকিস্তানের এই খাইবার পাখতুনখোয়া প্রদেশ এবং বেলুচিস্তানের প্রদেশের অর্থনীতিটিকে ঠিক রেখেছে। তো এদিক থেকে পাকিস্তান একটা ধাক্কা খাবে। তো এ কারণেই বলা হচ্ছে যে পাকিস্তান একটা উভয় সংকটে পড়েছে, যে তারা সৌদির দিকে যাবে না ইরানের দিকে যাবে। তো এক্ষেত্রে পাকিস্তানের জন্য দুটো সমাধানের উত্তম পথ রয়েছে, দুটো পথ খোলা রয়েছে। প্রথমত, এই যুদ্ধকালীন অবস্থায় বা এই যুদ্ধের পরিস্থিতির মধ্যে পাকিস্তান একটা ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালাতে পারে, যেটা এখন তুরস্ক এই কূটনৈতিক তৎপরতাটা চালাচ্ছে। আমরা গত ২০২৫ সালের অগস্টে দেখেছিলাম যে ইরানের প্রেসিডেন্ট, যিনি এখন রয়েছেন পেজেশকিয়ান, তিনি পাকিস্তান সফর করেছিলেন। তো সেই সূত্র ধরে এবং এই সম্পর্কর কাঠামোটাকে ধরে পাকিস্তান এগিয়ে যেতে পারে এবং ইরান এবং সৌদি আরব উভয়ের সাথে তার সম্পর্কটা একটা ব্যালেন্স করতে পারে। তো দ্বিতীয়ত, যে পাকিস্তানকে যদি সৌদি আরবকে সমর্থন, সামরিক সাহায্য দিতেই হয়, সেক্ষেত্রে পাকিস্তান শুধুমাত্র সৌদি আরবকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সাপোর্টটা দিতে পারে, আর সেটা পাকিস্তানকে করতে হবে একেবারে যুক্তরাষ্ট্রের সাথে সংশ্লিষ্টতা না রেখেই। তবে পাকিস্তান যদি তার এয়ার ডিফেন্স উল্লেখযোগ্যভাবে সৌদি আরবে স্থানান্তর করতে থাকে, তাহলে আবার ভারতের তরফ থেকে একটা পাকিস্তানের জন্য হুমকি তৈরি হবে। ভারত এর সুবিধা নিয়ে পাকিস্তানের উপরে হামলা করতে পারে। সুতরাং পাকিস্তান এদিক থেকেও একটা তার যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছে। এছাড়া বর্তমানে পাকিস্তান আফগানিস্তানের সাথেও যুদ্ধে নিয়োজিত রয়েছে। গত ৭ মার্চ আফগানিস্তানের যিনি প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন, মোল্লা মোহাম্মদ ইয়াকুব, তিনি পাকিস্তানের প্রতি একটা কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এবং তিনি বলেছেন যে পাকিস্তান যদি কাবুলে হামলা চালায়, তাহলে আফগানিস্তান একেবারে পাকিস্তানের প্রতি পাল্টা এবং উপযুক্ত চরম একটা জবাব দেবে। তবে এসব হুমকির চেয়ে পাকিস্তান সবচেয়ে যে পাকিস্তানের জন্য দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে ইরানের উপর যদি ইসরায়েলের প্রভাব প্রতিষ্ঠিত হয়, তাহলে সেটা পাকিস্তানের জন্য ভীষণ বিপজ্জনক হবে। এবং পাকিস্তানের যে ইসরায়েলের পরবর্তী টার্গেট, এটা পাকিস্তানও যেরকম বুঝতে পারছে এবং সারা বিশ্বের কাছে এটা একটা ওপেন খোলামেলা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই এসব কারণে পাকিস্তান যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সাথে ডাবল গেমও খেলতে পারে, যাতে ইরান পরাজিত না হয়। তো পাকিস্তান এই ডাবল গেমটা খেলেছিল আফগান যুদ্ধের ২০ বছরে। আমরা দেখতে পেয়েছিলাম যে একদিকে পাকিস্তান মার্কিন বাহিনীকে সাহায্য করছে বা সহায়তা করছে, অন্যদিকে গোপনে তারা আফগানিস্তানের তালেবান যোদ্ধাদেরকেও সাহায্য করছে। তো সুতরাং পাকিস্তান এই স্ট্র্যাটেজিটাও নিতে পারে। তো এদিকে গত ৭ মার্চ আমরা দেখলাম পাকিস্তানে আবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে এবং পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণ অঞ্চলে ২টি স্থানে পরপর শক্তিশালী বোমা বিস্ফোরণ হয়েছে, যাতে পাকিস্তানের বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং ওই অঞ্চলের পাকিস্তানের যারা পিস কমিটির সদস্যরা রয়েছেন, তারাও নিহত হয়েছেন। তো এই হামলাগুলো ক্রমাগতভাবে প্রতিদিন বা প্রতি সপ্তাহে বা প্রতি মুহূর্তে পাকিস্তানে চলমান রয়েছে গত ২ বছর যাবৎ, যাতে প্রায় কয়েক হাজার পাকিস্তানের সৈন্য এবং বেসামরিক জনগণ নিহত হয়েছেন। তো সুতরাং পাকিস্তান সব দিক থেকেই একটা বড় ধরনের বেগতিক অবস্থায় রয়েছে। অথচ যখন ইমরান খানের শাসন চলছিল, তখন পাকিস্তান একটা খুব সুন্দর একটা স্থিতি অবস্থার মধ্যে এবং শান্তিপূর্ণ অবস্থার মধ্যে এসেছিল এবং বিশ্বের পাকিস্তানের ভাবমূর্তিটা উজ্জ্বল হচ্ছিল। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।